প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর নির্মিতি অংশের প্রবন্ধ রচনা নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতেই দু একটি কথা না বললেই নয়। প্রবন্ধ রচনা আলোচনার পূর্বেই আমাদের দু একটি বিষয় জেনে নেওয়া প্রয়োজন। প্রবন্ধ কথার অর্থ প্রকৃষ্ট রূপে বন্ধন। এই বন্ধন ভাব ও ভাষার। কোনো একটি বিষয়ের ওপর নিজের মনের যুক্তিপূর্ণ চিন্তার প্রকাশকে প্রবন্ধ রচনা বলে। একটি প্রবন্ধের মধ্যে থাকে তিনটি অংশ: ভূমিকা, মূল বিষয়, উপসংহার। তবে আমাদের মনে রাখতে হবে যে একটি রচনা লেখার সময় যে বিষয়গুলি অত্যন্ত জরুরি সেগুলি জানা প্রয়োজন। সেগুলি হলো, প্রবন্ধের ভাষা হবে সহজ, সরল, আন্তরিক। রচনার মধ্যে সাধু ও চলিত ভাষার মিশ্রণ অবশ্যই পরিহার করতে হবে। অপ্রয়োজনীয় বক্তব্য ত্যাগ করতে হবে। প্রয়োজনীয় নির্ভুল তথ্য দিতে হবে। এক একটি তথ্যকে আমরা পয়েন্ট অনুযায়ী বিভিন্নভাবে পৃথক অনুচ্ছেদে আমরা আলোচনা করতে পারি। তবে নির্ভুল বানান, নিজস্ব যুক্তি, মতামত অবশ্যই থাকবে। তবে আমাদের মনে রাখতে হবে যে এই রচনার মধ্যে যেন বিতর্কমূলক কথা না আসে। তো অষ্টম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের ফার্স্ট ইউনিটে যে সমস্ত রচনাগুলি রয়েছে সেগুলি হলো জাতীয় সংহতি, দূরদর্শন ও তার প্রভাব, বিজ্ঞানের বিষয় কম্পিউটার, আর সময়ের মূল্য। আমি তোমাদের জানার জন্যে, বোঝার জন্যে এবং ভালোভাবে যাতে তোমরা লিখতে পারো সেই বিষয়ে বোঝানোর জন্যে এর মধ্যে আমি জাতীয় সংহতি এই রচনাটি নিয়ে আলোচনা করব। তবে আলোচনার শুরুতেই একটি কথা বলা প্রয়োজন যে প্রবন্ধ রচনা হলো এক ধরনের শিল্প। বিভিন্ন ব্যক্তিভেদে এই রচনার মূল তথ্য, বিষয়বস্তু ঠিক রেখে এই রচনা বিভিন্ন ধরনের হতে পারে। তবে আমি তোমাদের আলোচনার সুবিধার্থে, জানার সুবিধার্থে আমি জাতীয় সংহতি এই রচনাটি আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এই রচনাটির কতগুলি পয়েন্ট রয়েছে। সেই পয়েন্ট নিয়েই আমি আলোচনায় প্রবেশ করব। তো প্রথমে দেখো যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে ভূমিকা। আমরা জানি যে কোনো রচনা সুন্দরভাবে লিখতে গেলে ভূমিকাটি খুব ভালো হওয়া প্রয়োজন, কারণ এই ভূমিকার মধ্যেই পুরো ভাব, বিষয় লুকিয়ে থাকে। তো আমাদের মনে রাখতে হবে যে ভূমিকাটি অবশ্যই যেন আকর্ষণীয় হয়। তো জাতীয় সংহতি রচনাটি ভূমিকাতে আমরা কি বলতে পারি দেখো, কোনো এক কবি বলেছেন, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। জাতি, ধর্ম, বর্ণ, ভাষা বা আচরণগত ভিন্নতা হারিয়ে যে মহান জাতিসত্তার সৃষ্টি, তারই নাম ভারতবর্ষ। কিন্তু সমগ্র জাতির ভাগ্যাকাশে আজ ঘনিয়ে এসেছে এক দুর্যোগের ঘনঘটা।
দিকে দিকে চলছে ভারত ভাঙার চক্রান্ত। সাম্প্রদায়িকতা, প্রাদেশিকতা, রাজনৈতিক ভেদবুদ্ধির চক্রান্তে বিচ্ছিন্নতাবাদ আজ মাথাচাড়া দিয়ে জেগে উঠেছে। ভারতের জাতীয় সংহতি আজ বিপন্ন। আজ ভারতবর্ষ ক্ষতবিক্ষত ও রক্তাক্ত অবস্থায় রয়েছে। এরপরে দেখো, আমরা চলে আসবো পরবর্তী পয়েন্ট, জাতীয় সংহতি কী। সাধারণ অর্থে বলতে গেলে জাতীয় সংহতি হল বিভিন্ন জাতির মধ্যে সংহতি স্থাপন। অর্থাৎ জাতীয় সংহতি কথার অর্থ জাতীয় ঐক্য বা মিলন। আমাদের এই ভারতবর্ষ বিভিন্ন জাতির বাস। এই বিভিন্ন জাতির মধ্যে যখন একতা সংহতি স্থাপন হবে তখনই তাকে জাতীয় সংহতি বলা হবে। পৃথিবীর যে কোনো জাতি বা রাষ্ট্রের উন্নতি ও সমৃদ্ধির মূলে থাকে এই জাতীয় ঐক্যের সুদৃঢ় বন্ধন। এর পরের পয়েন্ট দেখো, ভারতীয় সংস্কৃতি। এই পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব। ভারতীয় সংস্কৃতি বলতে এই ভারতবর্ষের বিভিন্ন ধরনের কৃষ্টি, কালচার, সংস্কৃতি চলে আসবে। এই ভৌগোলিক বিস্তার ও প্রাকৃতিক বন্ধুরতা সত্ত্বেও নানা ভাষা, নানা বেশ, নানা পরিধানের বিভিন্নতার মাঝে এক মহামিলনের স্বপ্ন সার্থক হয়ে উঠেছে। সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র থেকে কৃষ্ণা, কাবেরী, গোদাবরী পর্যন্ত এই ভারতবর্ষের প্রাণধারা প্রবাহিত, আর এটি ভারতবর্ষের সংস্কৃতি। ভারতীয় সংস্কৃতি হলো সমন্বয় সংস্কৃতি। আসলে বলা যেতে পারে এদেশের মূল বাণী হলো দিবে আর নিবে, মিলাবে মিলিবে। সত্যি একথা সমানভাবে প্রযোজ্য। এরপরের পয়েন্ট দেখো, জাতীয় সংহতির ভিত্তি। জাতীয় সংহতির ভিত্তি বলতে এই পয়েন্টটায় চলে আসবে যে কোন কোন বিষয়ের ওপর দাঁড়িয়ে আমাদের জাতীয় সংহতি অটুট বন্ধনে আবদ্ধ থাকতে পারে। ভারতবর্ষের ইতিহাস আসলে সংহতির ইতিহাস। একটি কথা আছে, 10 লাঠি 1 বোঝা। পারস্পরিক সুখ দুঃখে পরস্পরের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই জাতীয় সংহতি দৃঢ়মূল হয়। তাই তো আমাদের দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি প্রভৃতি ধর্মাবলম্বী মানুষেরা নানা সম্প্রদায়ে বিভক্ত হলেও তাদের একটাই পরিচয়, তারা ভারতবাসী। এর পরের পয়েন্ট দেখো, বিপন্ন জাতীয় সংহতি। অর্থাৎ বিপন্ন জাতীয় সংহতি বলতে বোঝায় যে এই ভারতবর্ষের যে জাতীয় সংহতি, সেই সংহতি কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। একদিকে পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ ভারতীয় সংস্কৃতি বিকশিত হয়ে উঠেছে বিচিত্র রূপ, বিচিত্রভাবে প্রসারিত হয়েছে জাতীয় ঐক্যের সড়কপথ। তবু ভারতীয় সংহতি বারে বারে বিঘ্নিত হয়েছে। এই বিপন্ন হওয়ার পেছনে বিভিন্ন কারণ রয়েছে, যেমন অর্থনৈতিক অসাম্য, জাতিভেদ প্রথা, বর্ণভেদ, অস্পৃশ্যতা, নিরক্ষরতা প্রভৃতি কারণে আজ আমাদের এই ভারতবর্ষের ভারতীয় সংহতি বিপন্নতার মুখে। এর পরের পয়েন্ট দেখো, বিপন্নতার সূত্রপাত। অর্থাৎ এই ভারতবর্ষের জাতীয় সংহতির যে বিপন্নতা সেটা কিভাবে শুরু হয়েছে। তো এই পয়েন্টে আমরা বলতে পারি যে সুপ্রাচীনকাল থেকেই নানা জাতি ও নানা ভাষাভাষীর মানুষের মধ্যে একটা পারস্পরিক বোঝাপড়া ও শান্তির বাতাবরণ রচিত হয়ে আসছিল। কিন্তু ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির কুচক্রী শাসন ব্যবস্থার কৌশলে শুরু হয় ধর্মবিদ্বেষ তথা জাতিবিদ্বেষ। কতিপয় বিচ্ছিন্নতাবাদী শক্তির অঙ্গুলি হেলনে ধর্মীয় বিভেদ মাথাচাড়া দিয়ে উঠতে থাকে। আস্তে আস্তে বিপন্ন হয়ে পড়ে এই ভারতবর্ষের
সংহতি। এর পরের পয়েন্ট দেখো যে সাম্প্রতিককালে বিচ্ছিন্নতার নানা উৎস। অর্থাৎ আমরা জানি যে জাতীয় সংহতি আলোচনা করতে গেলে বিচ্ছিন্নতাবাদ চলে আসবে। তো এই বিচ্ছিন্নতাবাদ কিভাবে ভারতবর্ষকে বিপন্ন করেছে। সাম্প্রতিককালে বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন আন্দোলন দেখা দিয়েছে। সাম্প্রদায়িক, প্রাদেশিক, রাজনৈতিক ভেদবুদ্ধির কদর্য পঙ্কিলতা আজ অত্যন্ত আমাদের এই ভারতবর্ষের বুকে আত্মপ্রকাশ করেছে। অযোধ্যার রাম জন্মভূমি, বাবরি মসজিদ সমস্যা, পাঞ্জাবে খলিস্তান আন্দোলন, দার্জিলিংয়ে গোর্খাল্যান্ড স্থাপনের আন্দোলন, অসমে বড়োল্যান্ড আন্দোলন, বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে আজকে জাতীয় সংহতি বিপন্ন করছে। সেই সঙ্গে বিভিন্নভাবে বিচ্ছিন্নতাবাদী দল আমাদের এই ভারতবর্ষের বুকে মাথা চাড়া দিয়ে উঠেছে। এটাই বিচ্ছিন্নতার বিভিন্ন উৎস বলতে এখানে ভারতবর্ষের বিভিন্ন ভূখণ্ডে কিভাবে বিচ্ছিন্নতাবাদী শক্তি আজ দেখা দিয়েছে। এর পরের পয়েন্ট দেখো, সংহতি রক্ষা ও বিচ্ছিন্নতাবাদ থেকে মুক্তির উপায়। অর্থাৎ আমরা কিভাবে এই জাতীয় সংহতি রক্ষা করতে পারব। বিচ্ছিন্নতাবাদ থেকে যাদেরকে মুক্তির পথ অবশ্যই খুঁজতে হবে, কারণ কোনো জাতি এই বিচ্ছিন্নতাবাদ থাকলে কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারবে না। যে অভাব, অভিযোগ, অসন্তোষ থেকে বিচ্ছিন্নতাবাদের জন্ম, তার প্রতিকার এই ভারতবর্ষের মানুষকে সহানুভূতির সঙ্গে দেখতে হবে। জাতীয় সংহতি ও অখণ্ডতা বোধ জাগাতে হবে দেশবাসীর মনে। বিভিন্ন ধরনের কুসংস্কার দূর করতে হবে। শিক্ষা দীক্ষা আত্মপ্রকাশ ঘটাতে হবে সঠিকভাবে। উপেক্ষিত জনজাতিগুলিকে আজ বিশেষভাবে উন্নয়নের মূলধারার সঙ্গে সর্বতোভাবে যুক্ত করতে হবে। প্রতিটি ভাষা, ধর্ম, সংস্কৃতি স্বচ্ছন্দ বিকাশের পথে খোলা রাখতে হবে। তবেই এই ভারতবর্ষে ঘোষিত হবে মহামিলনের বাণী। এরপরে আমরা চলে আসব জাতীয় সংহতি ও ছাত্র সমাজ। অর্থাৎ এই জাতীয় সংহতি রোধ করার ক্ষেত্রে এই জাতীয় সংহতি তথা বিচ্ছিন্নতাবাদ রোধে ছাত্র সমাজ কতটা ভূমিকা পালন করতে পারে। শুধুমাত্র এই জাতীয় সংহতির ক্ষেত্রেই নয়, আমরা বিভিন্নভাবে দেখেছি যে বিভিন্ন সমাজ ব্যবস্থায় বিভিন্ন সমাজের আমূল পরিবর্তন ঘটাতে গিয়ে বিভিন্ন কবি মনীষীরা এই ছাত্র সমাজকে তথা এই ছাত্র সমাজের জয়গান গেয়েছেন। তাই তো কোনো এক কবির ভাষায় বলা যায়, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান। সত্যি এই কথাটি যেন ছাত্র সমাজের ক্ষেত্রে সর্বাধিকভাবে প্রযোজ্য, কারণ তারা জীবন মৃত্যু পায়ের মাড়িয়ে সামনের দিকে সবসময় এগিয়ে যায়। মৃত্যুকে তারা পরোয়া করে না, মৃত্যুই যেন তাদের কাছে ভয় পায়। তাই বলা যায় ছাত্ররাই জাতির মেরুদণ্ড, দেশের ভবিষ্যৎ। তাই তাদের গঠন কার্য সঠিক হলে দেশের ভবিষ্যৎ হবে সুন্দর। আদর্শ জাতীয় শিক্ষার পরিকল্পনা গ্রহণ, শিক্ষা ব্যবস্থার উপযুক্ত বিস্তার, বিভিন্ন জাতীয় উৎসবে অনুষ্ঠানের আয়োজন করে সব ধর্মের মানুষকে অংশগ্রহণে আগ্রহী করে তুলতে হবে এই ছাত্র সমাজকে। এই ছাত্র সমাজকে বুঝিয়ে দিতে হবে যে বিচ্ছিন্নতাবাদ নয়, জাতীয় সংহতি হলো কোনো দেশের মূল ভিত্তি স্বরূপ। এরপরে দেখো উপসংহার। রচনার ক্ষেত্রে উপসংহারে সাধারণত নিজস্ব যুক্তি, বিচার, বুদ্ধি, বিশ্লেষণ অবশ্যই থাকবে এবং উপসংহারটাও যেন ভালো হয়, যাতে আকর্ষণীয় হয়। তো এই জাতীয় সংহতি সম্পর্কে উপসংহারে বলা যেতে পারে যে বহু বীর শহীদের বুকের রক্তে, বহু মূল্যবান প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। দেশের ওপর পূর্ণ অধিকার, দেশের ঐক্য, সংহতি, অখণ্ডতা রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব, কর্তব্য। বিচ্ছিন্নতাবাদ আমাদের শত্রু। আমরা গড়েছি বৈচিত্র্যের মধ্যে ঐক্য।
আমরা এক প্রাণ একতার মন্ত্রে দীক্ষিত, অখণ্ড দেশ ও জাতি গড়ার স্বপ্ন করব সার্থক। আমরাও যেন কবির ভাষায়, কবির মতে সবসময় বলতে পারি, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। অথবা আমরা সেই বিখ্যাত কবির বাণী বলতে পারি, এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো 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 আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান। তো আশা করছি রচনাটা সম্পর্কে তোমাদের ধারণা হয়েছে, তোমরা বুঝতে পেরেছ। এইভাবেই তোমরা অন্যান্য রচনা প্রয়োজন হলে খাতায় লিখবে, লিখে আমাকে দেখাবে। আজ এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী বিষয় নিয়ে আমরা আলোচনা করব।